হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটি ঘটনা। আশা করি আজকের রাতটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। প্রথমেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন আপু, যে কিনা প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। আপুটির নাম হচ্ছে বর্ষা আক্তার। তো শুরুতেই আপনারা শুনবেন বর্ষা আক্তার আপুর সিলাত জিন গঠিত একটি ভয়ঙ্কর ঘটনা। সত্যিই অসাধারণ একটি ঘটনা আপু লিখে পাঠিয়েছেন। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের সবার প্রিয় ওয়ান অ্যান্ড অনলি সামিউল সাকিব ভাইয়ের অসাধারণ কালো জাদুর একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে এই ঘটনাটিও ভয়ঙ্কর রকম সুন্দর। মানে আপনাদেরকে এক কথায় অতীতের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে শোনাবে এই ঘটনার মাধ্যমে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি বর্ষা আক্তার আপুর পুকুর পাড়ের জিন। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, ইমরান ভাইয়া ও ভূত আড্ডার সকল লিসেনারদের আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম বর্ষা আক্তার। আমার বাড়ি কুষ্টিয়া। আমি অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছি। আমি ভূত আড্ডার একজন লিসেনার। ভূত আড্ডার ঘটনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানে অনেকজন ঘটনা শেয়ার করে, তাই ভাবলাম আমিও একটা ঘটনা শেয়ার করব। ইমরান ভাইয়া, এটা আমার প্রথম ঘটনা। আমি গুছিয়ে লিখতে পারবো কিনা জানি না, তারপরও চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। আমার লেখার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। আর আমার ঘটনাটা শেয়ার হলে অনেক বেশি খুশি হব। আজকে আমি যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের গ্রামের একটা ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছিল 2006 সালে। ভাইয়া, তাহলে ঘটনাটি শুরু করি। আমাদের গ্রামের একটা বড় আপু, তার নাম শান্তা। আর আজকের ঘটনাটা শান্তা আপুকে নিয়েই। শান্তা আপু যখন ক্লাস 8-এ পড়ে, তখন শান্তা আপু একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণটা কেউ জানতো না। শান্তা আপু অনেক মেধাবী ছাত্রী ছিলেন। তার মতো এত সুন্দর আর মেধাবী ছাত্রী এমন অকাল মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছিল না। শান্তা আপুরা 3 ভাই বোন ছিল। শান্তা আপু সবার ছোট ছিল। শান্তা আপুর বড় 2টা ভাই ছিল। এক ভাইয়ের নাম রুবেল আর এক ভাইয়ের নাম রাব্বি। রুবেল আর রাব্বি ভাই যমজ ছিল। তখন তাদের বয়স ছিল 18 কি 19 বছর। শান্তা আপু আত্মহত্যা করার কারণে তার লাশ পুলিশ নিয়ে যায়। শান্তা আপু সন্ধ্যার দিকে আত্মহত্যা করে। রাত 10টার দিকে পুলিশ এসে লাশ নিয়ে যায়। শান্তা আপুর পরিবার অনেক চেষ্টা করেও পুলিশের কাছ থেকে লাশটা রাখতে পারেনি। আত্মহত্যার লাশ হওয়ায় পোস্টমর্টেম করার জন্য নিয়ে যায়। পুরো গ্রামে একটা শোক নেমে আসে। সেদিন রাতেই লাশ পোস্টমর্টেম করে নিয়ে আসা হয়। সেই রাতেই শান্তা আপুকে কবরও দেওয়া হয়। শান্তা আপুকে তার বাড়ির পিছনে কবর দেওয়া হয়। শান্তা আপুদের বাড়ির পেছনে একটা আম বাগান আছে। আম বাগানের পাশে একটা পুকুর। সেই পুকুরের এক পাশে শান্তা আপুকে কবর দেওয়া হয়। মানুষ সেই পুকুরে গোসল করত, এমনকি থালা বাসনও মাজত। ওই পুকুর আর আম বাগান ছিল শান্তা আপুদের। শান্তা আপু মারা যাওয়ার 4-5 দিন সব ভালোই চলছিল।
4-5 দিন পর এক রাতে একটা ঘটনা ঘটে। শান্তাপুর বাড়ির পাশের একজন, তার নাম রহিম, তিনি সম্পর্কে আমার কাকা হন। রহিম কাকা ওই পুকুরে গোসল করতে গিয়েছিলেন। একটা কথা বলে রাখি ভাইয়া, ওই পুকুরে কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ গোসল করত। পুকুরে একটা ঘাটও বাঁধা ছিল। রহিম কাকা মাঠের কাজ শেষ করে সন্ধ্যার পর পুকুরে গোসল করতে আসে। রহিম কাকা গোসল করছিল। হঠাৎ করে রহিম কাকার চোখ যায় শান্তা আপুর কবরের দিকে। রহিম কাকা দেখে শান্তা আপুর কবরের কাছে কেউ একজন বসে আছে। অন্ধকার হওয়ায় তেমন বোঝা যাচ্ছে না, তবে কেউ একজন বসে আছে সেটা স্পষ্টই দেখা যাচ্ছিল। রহিম চাচা ভেবেছে হয়তো শান্তা আপুর মা বা অন্য কেউ কবরের কাছে গিয়ে কান্না করছে। রহিম চাচা বিষয়টা গুরুত্ব দেয় না। রহিম চাচা গোসল শেষ করে তার কাপড় পাল্টে ফেলেন। তারপর হঠাৎ রহিম চাচা একটা কান্নার শব্দ শুনতে পান, আর কান্নার শব্দটা শান্তা আপুর কবরের কাছ থেকে আসছিল। রহিম চাচা কিছুটা ভয় পায়। তারপরে কি মনে করে কবরের দিকে একটু এগিয়ে যায়। রহিম চাচা দূর থেকে দেখতে পায় কবরের পাশে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে। রহিম চাচা কবরের দিকে এগিয়ে যায়। রহিম চাচা কবরের কাছে গিয়ে দেখে একটা মেয়ে কান্না করছে। রহিম চাচা বেশ অবাক হয়। রহিম চাচা মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না। রহিম চাচা বেশ অবাক হয়, কারণ শান্তাপুর তো কোনো বোন নেই। তাহলে এই মেয়েটাকে? রহিম চাচা তখন মেয়েটাকে ডাক দেয়। কয়েকবার ডাক দেওয়ার পরও মেয়েটা কোনো উত্তর দেয় না। রহিম চাচা তখন মেয়েটার কাছে চলে যায়। রহিম চাচা মেয়েটার কাছে যেতেই মেয়েটা রহিম চাচার দিকে ফিরে তাকায়। আর যখনই রহিম চাচা মেয়েটাকে দেখে তখন ভয়ে তার শরীর রীতিমতো ঠান্ডা হয়ে যায়। কারণ রহিম চাচা দেখে মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো শান্তা আপু। রহিম চাচার বর্ণনা মতে শান্তা আপুর পুরো চেহারাটা ফ্যাকাশে হয়েছিল, আর চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল ছিল। রহিম চাচা এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে একটা দৌড় দেয়। দৌড় দিয়ে শান্তা আপুর বাড়ির দিকে যায়। এদিকে রহিম চাচার চিৎকার শুনে শান্তা আপুর ভাই আর তার বাবা বের হয়ে আসে। তারা দুইজন দেখে রহিম চাচা চিৎকার করতে করতে তাদের বাড়িতেই আসছে। শান্তা আপুর বাবা রহিম চাচাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আর চিৎকার কেন করছে? রহিম চাচা ভয়ে কোনো কথাই বলতে পারছিল না। রহিম চাচা পানি খেতে চায়। শান্তাপুর ভাই পানি এনে দিলে রহিম চাচা পানি খায়, তারপর কিছুটা শান্ত হয়ে বলে সে কি দেখেছে। রহিম চাচার কথা শুনে কেউ বিশ্বাসই করে না। পরে তখনই শান্তাপুর বাবা আর ভাই কবরের কাছে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। শান্তাপুর বাবা রহিম চাচাকে বলে সে ভুল কিছু দেখেছে হয়তো, মরা মানুষ কিভাবে ফিরে আসবে। তারপর শান্তাপুর বাবা রহিম চাচাকে তার বাড়িতে দিয়ে আসে। রহিম চাচা এই ঘটনার পর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এমন ভাবেই আরো বেশ কিছু দিন কেটে যায়। একদিন দুপুরের ঘটনা। পুকুরে শান্তাপুর মা জামা কাপড় পরিষ্কার করছিল। তখন আশেপাশে কোনো মানুষজন ছিল না। শান্তাপুর মা হঠাৎ করে একটা করুণ কান্নার শব্দ শুনতে পায়। তখন শান্তাপুর মা কিছুটা ভয় পায়। তারপর সে শান্তাপুর কবরের দিকে তাকায়, আর সেদিকে তাকাতেই শান্তাপুর মা ভয়ঙ্কর কিছু দেখতে পায়। শান্তাপুর মা দেখে শান্তা কবরের কাছে দাঁড়িয়ে আছে। শান্তাপুর শরীরের কাফন জড়ানো, আর তার মুখটা শুধু খোলা ছিল। দূর থেকেও শান্তাপুর চেহারাটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। শান্তাপুর মা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে রাব্বি ভাই চলে আসে। এসে দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রাব্বি ভাই তার মাকে ঘরে নিয়ে যায়। চোখে মুখে পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। তখন রাব্বি ভাই জিজ্ঞেস করে কি হয়েছে। তার মা তখন বলে সে শান্তা আপুকে দেখতে পেয়েছে। রাব্বি ভাই তো তার মায়ের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর শান্তা আপুর বাবা বাড়িতে আসলে তাকে সব বলা হয়। তিনি সব শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারপর তিনি মসজিদের হুজুরের কাছে গিয়ে ঘটনাগুলো বলে। হুজুর সবাইকে নামাজ কালাম পড়তে বলে আর শান্তা আপুর জন্য দোয়া করতে বলে। হুজুর শান্তা আপুর কবরের কাছে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ে চলে যায়। এই বিষয়টা সবাই স্বাভাবিকভাবেই নেয়। কিছুদিন আর কোনো সমস্যা হয় না। একদিন রাতে আবারও একটা ঘটনা ঘটে। রুবেল ভাইয়ের রাতের বেলায় ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দ শুনে। রুবেল ভাই শুনতে পায় কেউ করুণ সুরে কান্না করছে।
রুবেল ভাই কিছু সময় চুপ করে বিষয়টা বোঝার চেষ্টা করে। রুবেল ভাই বুঝতে পারে কান্নার শব্দটা তাদের ঘরের বারান্দা থেকেই আসছে। রুবেল ভাই কিছুটা ভয় পায়। ভাইয়া বলে রাখি, রুবেল ভাই কিন্তু যথেষ্ট সাহসী ছেলে। রুবেল ভাই কিছুটা ভয় পেলেও সাহস করে ঘর থেকে বের হয়। রুবেল ভাই ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কান্নার শব্দটা বন্ধ হয়ে যায়। রুবেল ভাই বাড়ির উঠানে এসে খুঁজতে থাকে কে কান্না করলো, কিন্তু রুবেল ভাই কাউকেই দেখতে পায় না। রুবেল ভাই ঘরে চলে আসে। রুবেল ভাইয়ের ঘুম আসছিল না। কিছু সময় পর আবারও সেই কান্নার শব্দ আসে। রুবেল ভাই আবারও ঘর থেকে বের হয়। তবে এবার ঘর থেকে বের হয়ে রুবেল ভাই একটা ভয়ানক দৃশ্য দেখে। রুবেল ভাই দেখে উঠানের এক কোণায় একটা সাদা কাপড় পরা একটা মেয়ে হাঁটু মুড়ে বসে কান্না করছে। রুবেল ভাই এই দৃশ্য দেখে ভীষণ রকম ভয় পায়। তবুও সাহস নিয়ে রুবেল ভাই জিজ্ঞেস করে, কে ওখানে? আর তখনই সেই মেয়েটা রুবেল ভাইয়ের দিকে তাকায়। মেয়েটা রুবেল ভাইয়ের দিকে তাকাতেই রুবেল ভাই দেখে মেয়েটা তার বোন শান্তা। শান্তা আপুর চোখ দুইটা লাল হয়ে আছে আর মুখটা ফ্যাকাশে। রুবেল ভাই ভয়ে নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে। আর তখনই শান্তা আপুর রূপে থাকা সেই জিনটা রুবেল ভাইয়ের দিকে এগিয়ে আসতে থাকে। রুবেল ভাই অনেক চেষ্টা করে চিৎকার করার জন্য, কিন্তু তার গলা দিয়ে কোনো চিৎকার আসে না। রুবেল ভাই মনে মনে যা দোয়া পারত সব পড়ছিল। মেয়েটা রুবেল ভাইয়ের খুব কাছে চলে আসে। ঠিক এমন সময় রুবেল ভাইয়ের বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়। তিনি বাইরে বের হয়ে দেখে রুবেল ভাই উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি তাড়াতাড়ি করে রুবেল ভাইকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে। তারপর রুবেল ভাইয়ের জ্ঞান ফেরানো হয়। রুবেল ভাইয়ের জ্ঞান আসতেই তিনি ভয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। তখন রুবেল ভাইয়ের মা জিজ্ঞেস করে কি হয়েছে। রুবেল ভাই তখন সব ঘটনা তার মাকে বলে। সবাই তো রুবেল ভাইয়ের কথা শুনে অনেক বেশি ভয় পায়। সেই রাতে রুবেল ভাইয়ের অনেক বেশি জ্বর আসে। পরদিন আবারও সেই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর এসে রুবেল ভাইকে ঝাড়ফুঁক করে দেয় আর পানি পড়া ও তেল পড়া দেয়। হুজুর রুবেল ভাইয়ের বাড়িটা বন্ধ করে দেয়। হুজুর জানায় শান্তা আপুর রূপ ধারণ করে দুষ্ট জিন এই কাজগুলো করছে। হুজুর সবাইকে বেশি বেশি করে শান্তা আপুর জন্য দোয়া করতে বলে। হুজুর আরো বলেন শান্তা আপুর রুহের মাগফিরাতের জন্য একটা দোয়ার আয়োজন করতে, আর কিছু এতিম গরিব মানুষকে খাওয়াতে। হুজুরের কথা মতো শান্তা আপুর বাবা তাই করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। দিন দিন সমস্যা বেড়েই যাচ্ছিল। এক রাতে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ করে সবার ঘুম ভেঙে যায় টিনের চালে কিছু পড়ার শব্দে। শব্দটা অনেক জোরে হয়েছিল। রুবেল ভাই আর রাব্বি ভাই একসাথেই ঘুমাতো। তারা দুজন তো ভয়ে তার মা বাবাকে ডাকতে থাকে। তার মা আর বাবা তাদের ঘরে চলে আসে। তারা সবাই তখন এক ঘরেই ছিল। টিনের চালে শব্দ হওয়ার পর মনে হলো কেউ টিনের ওপর হাঁটাহাঁটি করছে, আর মাঝে মাঝে টিনের ওপর আঘাত করছে। সবাই তো দোয়া দরুদ পড়তে থাকে। এমন ভাবে সারা রাত চলে। ফজরের আজানের সময় সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। শান্তা আপুর বাবা আবারও সেই হুজুরের কাছে যায়। হুজুরকে সবকিছু বলে। হুজুর তখন একজনের ঠিকানা দেয় আর তার কাছে যেতে বলে। শান্তা আপুর বাবা সেদিন তার কাছে যায়। গিয়ে দেখেন তিনিও একজন হুজুর। তিনি একটা মাদ্রাসায় চাকরি করেন। সেই হুজুরের সাথে দেখা করে সব ঘটনা তাকে জানায়। হুজুর সব কথা শুনে সে বলে একদিন পর তার বাড়িতে যাবে। শান্তা আপুর বাবা চলে আসে। কথা মতো একদিন পর সন্ধ্যার দিকে হুজুর আসে। হুজুর তার সাথে তার একটা ছাত্রকে নিয়ে আসে। তারপর হুজুর শান্তা আপুর কবরের কাছে যায়। হুজুর কবর জিয়ারত করে, তারপর কবর থেকে এক মুঠো মাটি নিয়ে আসে। হুজুর শান্তা আপুর বাবাকে জানায় সে শান্তা আপুর ঘরে তার ছাত্রকে নিয়ে থাকবে। রাতের বেলায় কেউ যেন তাকে না ডাকে। কাজ শেষ হলে তিনি নিজেই ডাকবে। হুজুর বাড়ির সব আলো বন্ধ করে দিতে বলে। রাত 11টার দিকে হুজুর তার ছাত্রকে নিয়ে শান্তা আপুর ঘরে ঢোকে। বাড়ির সবার তো ঘুম হারাম হয়ে গেছে। কি জানি কি হবে রাতের বেলায়। হঠাৎ করে শান্তা আপুর পরিবারের সবাই অনেক জোরে একটা শব্দ শুনতে পায়। মনে হলো বাড়ির উঠানে অনেক বড় কিছু পড়েছে। সবাই তো ভয়ে দোয়া পড়তে থাকে,
কিছু সময় পর মনে হলো বাড়ির চারপাশে ঝড় বাতাস শুরু হয়েছে। শান্তাপুর ঘর থেকে কেমন সব আওয়াজ আসতে শুরু করে। এমনভাবে 2 ঘন্টা পর হুজুর ঘর থেকে বের হয়। হুজুরের ছাত্র তখন অজ্ঞান ছিল। শান্তাপুর বাবা হুজুরকে জিজ্ঞেস করে সমস্যার সমাধান হয়েছে কিনা। হুজুর জানায় সবকিছু ঠিক হয়ে গেছে। হুজুর তখন শান্তা আপুর বাবাকে কিছু কথা বলে। হুজুর জানায় শান্তা আপুর ওপর একটা দুষ্ট জিনের নজর ছিল, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। সেই দুষ্ট জিনের কাজ হলো মানুষকে আত্মহত্যা করানো। তারা মানুষকে ধোঁকা দিয়ে আত্মহত্যা করায়। জিনটা শান্তা আপুকে ধোঁকায় ফেলে আত্মহত্যা করিয়েছে। আর ওই দুষ্ট জিনটাই শান্তা আপুর রূপ ধরে সবাইকে ভয় দেখাতো। হুজুর তার ছাত্রের ওপর জিনটাকে হাজির করেন। জিনটা যখন হাজির হয় তখন বাড়ির উঠোনে শব্দ হয় আর চারপাশে ঝড় বাতাস শুরু হয়। হুজুর জিনটাকে চলে যেতে বলে, কিন্তু জিনটা যেতে চায় না। পরে হুজুর জিনটাকে বন্দি করে। হুজুরের কথা শুনে শান্তা আপুর বাবা মা ভাই সবাই কান্না করে দেয়। একটা দুষ্ট জিনের জন্য শান্তা আপুর প্রাণ হারাতে হলো। অকালেই শান্তা আপু চলে গেল। হুজুর সবাইকে ধৈর্য ধারণ করতে বলে। সকালবেলায় হুজুরের ছাত্রের জ্ঞান ফেরে। হুজুর চলে আসার সময় শান্তাপুর বাবা হুজুরকে টাকা দেয়। হুজুর তার যাওয়া আসার খরচ রেখে বাকি টাকা দিয়ে দেয়। শান্তাপুর বাবা হুজুরকে টাকাগুলো নেওয়ার জন্য অনুরোধ করে। হুজুর জানায় তার নিষেধ আছে। তিনি সব কাজের বিনিময়ে কোনো টাকা নিতে পারবে না। শুধু তার যাওয়া আসার খরচটুকু সে নিতে পারবে। পরে শান্তাপুর বাবা হুজুরের ছাত্রটাকে টাকাগুলো দেয়। সে টাকা নিতে চায় না। পরে হুজুর তাকে টাকা নিতে বললে সে টাকাগুলো নেয়। হুজুর বলে যায় শান্তা আপুর জন্য দোয়া করতে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সেই জিনটার সাথে কি হয়েছে সেটা কেউ জানে না। ইমরান ভাইয়া, এটাই ছিল ঘটনা। ঘটনাটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি। যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যদি শেয়ার করা হয় তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। ভূতাটা সবার জন্য দোয়া রইল। ভূতাটা অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই করি। লেখার মাঝে ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বর্ষা আক্তার আপু। হোয়াট এ স্টোরি। ধন্যবাদ আপু এতটা সুন্দর করে গুছিয়ে ঘটনাটা লেখার জন্য। সত্যি অসাধারণ একটি ঘটনা ছিল। মানে ঘটনার মধ্যে এই মর্মান্তিক পরিণতি সত্যি আমাদের সবার হৃদয়কে ব্যথিত করেছে। আসলে এরকমটা আমাদের কারোরই কাম্য না। তারপরেও যেটা ঘটে গেছে সেটা তো আর অস্বীকার করার মতো অবস্থা আমাদের নেই, তাই না? তো ধন্যবাদ বর্ষা আক্তার আপু, এত সুন্দরভাবে এতটা মানে কোনো বানান মিস্টেক নেই, অনেকটা গোছালোভাবে আপনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন। মনেই হয়নি যে আপনি প্রথমবারের মতো আমাদেরকে ঘটনাটা লিখে পাঠাচ্ছেন। তো আপু, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে কিন্তু চটজলদি আমাদেরকে লিখে পাঠাবেন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো বর্ষা আক্তার আপুর আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সামিউল সাকিব ভাইয়ের কালো জাদুর ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই এবং ভূতাড্ডার সকল শ্রোতাবৃন্দ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সামিউল সাকিব, আর আমার বাসা যশোর। আমি বর্তমানে ভূতাড্ডার একজন স্টোরি টেলার হিসেবে নিয়োজিত আছি। প্রিয় ইমরান ভাই, আমি এখন যে স্টোরিটা শেয়ার করতে চলেছি এটা আমার তন্ময় নামক এক ছোট ভাইয়ের মুখ থেকে শোনা ভয়ঙ্কর একটি কালো জাদুর ঘটনা। আর এটা আমি আমাদের সকলের প্রিয় ভূতাড্ডার 3000 সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে লিখে পাঠাচ্ছি। আর প্রিয় ইমরান ভাই,
আমি মূল ঘটনায় প্রবেশ করার আগে সকলকে অবগত করার জন্য জানিয়ে দিতে চাই যে আমার এই স্টোরিটা একদমই ইউনিক একটা স্টোরি, আর তাই এই স্টোরিটা এর আগে আমি অন্য কোথাও শেয়ার করিনি। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় প্রবেশ করা যাক। আমার সেই ছোট ভাই এই ঘটনাটা আমাকে ঠিক যেইভাবে শেয়ার করেছে, আমি ঠিক ওর ভাষাতেই লিখছি। আমি এখন যেই ঘটনাটা শেয়ার করতে চলেছি, এটা আজ থেকে প্রায় ২০০ বছর আগে আমাদের গ্রামে বসবাসরত একজন ধনী কৃষক এবং তার ২ ছেলেকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমি সর্বপ্রথম আমাদের গ্রামের পরিচয়টা একটু দিয়ে নেই। আমাদের গ্রামটা বরিশাল জেলার একদম ভেতরের দিকে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। তবে একটা বিশেষ কারণে আমি এখন আপাতত আমাদের গ্রামের নামটা শেয়ার করতে পারছি না। আর এই ঘটনাটা মূলত আমি শুনেছিলাম আমার দাদির মুখ থেকে। আর তাই এখন আমার দাদি এই ঘটনাটা আমাকে ঠিক যেইভাবে বলেছিলেন, আমি ঠিক সেভাবেই বলছি। দাদু ভাই, আজ থেকে প্রায় ২০০ বছর আগে আমাদের গ্রামে বেশ ধনী একজন কৃষক বসবাস করতেন। আর আমাদের গ্রামে তার প্রায় ২-৩টা বড় বড় ধানের জমি ছিল। আর প্রতি বছর ধান বিক্রির মৌসুমে সেখান থেকে তার যে টাকা আসতো, তাই দিয়ে তার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। কিন্তু তার পরিবারে তার ছোট ছোট ২টা ছেলে ছাড়া আর কেউই ছিল না। কারণ তার ছেলেরা যখন খুবই ছোট ছিল তখন কোনো একটা অজানা রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা গিয়েছিল। কিন্তু তিনি তার সেই ছেলেদের কথা চিন্তা করেই দ্বিতীয়বার আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। কারণ তিনি তার ওই মা-হারা ২টা ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন। আর ঠিক এই কারণেই তার মধ্যে সবসময় এই ধারণাটা কাজ করত যে তিনি আবারও যদি বিয়ে করেন, তবে তার দ্বিতীয় স্ত্রী হয়তো তার প্রথম পক্ষের ছেলেদের তেমন ভালো চোখে দেখবে না। আর তাই তিনি নিজেই তার সেই ধানের জমিগুলোকে দেখাশোনা এবং সেখানে কৃষিকাজ করার পাশাপাশি তার ওই ২ ছেলেকেও দেখাশোনা করতেন। আর এমনভাবেই দিন চলতে চলতে বেশ কয়েক বছর পর তিনি যখন বেশ বৃদ্ধ হয়ে গেলেন এবং তার বড় ছেলের বয়স যখন প্রায় ৪০ এবং তার ছোট ছেলের বয়স প্রায় ৩৭ বছর হয়ে গেল, তখনই তাদের সাথে ঘটে গেল বেশ আশ্চর্যজনক একটি ঘটনা। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই ঘটনায় প্রবেশ করা যাক। আর প্রিয় শ্রোতাবৃন্দ, আমি এখন যেই ধনী কৃষকটির ঘটনা বলছি, তিনি প্রত্যেক বছর ধান বিক্রির মৌসুমে খুব ভোরবেলায় তাদের গ্রামের ছোট্ট একটি খাল পার হয়ে নিজেই একা একা খালের ওই পারের বড় বাজারে চলে যেতেন। আর তারপরে তিনি ধান বিক্রির কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরতেন। এমনই এক ধান বিক্রির মৌসুমে প্রত্যেকবারের ন্যায় সেদিনও তিনি খুব ভোরবেলায় ধান বিক্রির উদ্দেশ্যে খালের ওই পারের সেই বড় বাজারে চলে গেলেন। আর তারপরে তিনি যখন ধান বিক্রির সকল কাজ শেষ করে খুব রাতের বেলায় বাসায় ফেরার উদ্দেশ্য সেই বাজার থেকে বের হয়ে ওই খালে ঘাটের দিকে হাঁটতে থাকেন, তখন সেখানে বেশ ঘুটঘুটে অন্ধকার ছিল। আর সেখানে তিনি ছাড়া আর তেমন কেউই ছিল না। আর তারপরে একটানা বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পর তিনি হঠাৎ করেই বুঝতে পারলেন যে কে যেন পিছন দিক থেকে তাকে তার নাম ধরে ডাক দিল। আর তারপরে তিনি তার পেছন দিকে ঘুরলেন এবং তার পকেটে থাকা ছোট্ট টর্চ লাইটটা বের করে সেটা জ্বালিয়ে দেখার চেষ্টা করলেন যে কে তাকে ডাকছে। আর তারপরে তিনি তার ওই টর্চ লাইটের আলোতে একদম স্পষ্টভাবেই দেখতে পেলেন যে তার থেকে মাত্র অল্প কিছুটা দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। আর ওই লোকটার বয়স ছিল আনুমানিক ৩৫ থেকে ৪০-এর মতো। আর ওই লোকটাকে দেখেই মনে হচ্ছিল যে তিনি একজন ভিক্ষুক, কারণ তার পরনে ছিল বেশ পুরাতন এবং ছেঁড়াফাটা একটি পোশাক। আর তারপরে সেই লোকটি ওই ধনী কৃষকটাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমি গত ২ দিন ধরে না খেয়ে আছি।
আর তাই আমি খুবই ক্ষুধার্ত। তা বাবা, তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? তাহলে আমি বাজার থেকে কিছু একটা কিনে খেতে পারতাম। আর তারপরে ওই ধনী কৃষক সেই লোকটির মুখ থেকে সব কথাগুলো শোনার পর তাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আর তাই বাজারের সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। আর এছাড়াও আমার কাছে এখন তো তেমন বেশি খুচরা টাকা নেই, শুধু নৌকা ভাড়াটুকু আছে। তবে আমার কাছে কিছুটা চিরা গুড় আছে, যেটা আমি ভোরবেলা বাজারে আসার সময় বাসা থেকে নিয়ে এসেছিলাম। তাই এগুলো দিয়ে কি এখনকার মতো আপনার চলবে? আর তারপরেই ওই লোকটি সেই ধনী কৃষকটাকে উদ্দেশ্য করে বললেন, তাই দে বাবা, কারণ এগুলো দিয়ে আমার এই ভয়ঙ্কর ক্ষুধা কিছুটা হলেও মিটবে। আর তারপরে ওই ধনী কৃষকটা তার সাথে থাকা সেই খাবারগুলো ওই ক্ষুধার্ত লোকটিকে খেতে দিলেন। আর তারপরে সেই ক্ষুধার্ত লোকটি সেই সবগুলো খাবার বেশ তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন। আর খাওয়া শেষ হওয়ার পরেই সেই ক্ষুধার্ত লোকটি ওই ধনী কৃষকটাকে উদ্দেশ্য করে বললেন, তুই খুব ভালো মানুষ রে বাবা, দেখবি তোর খুব ভালো হবে। কারণ যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেয় সে দুনিয়াতেও শান্তি পায়, আবার আখিরাতেও শান্তি পায়। আর তারপরে সেই লোকটি হঠাৎ করেই ওখান থেকে কোথায় যেন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও ওই ধনী কৃষকটি আর সেই লোকটিকে খুঁজে পাননি। আর তারপরেই ওই ধনী কৃষক লোকটি ওখান থেকে সোজা নিজের বাসায় চলে আসলেন। আর প্রিয় শ্রোতাবৃন্দ, ওই ধনী কৃষকটা ওই ক্ষুধার্ত লোকটার সাথে দেখা হওয়ার মাত্র 1 সপ্তাহ পরেই ওই ধনী কৃষকটি একদিন রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে স্বপ্নের মধ্যে এসে বলছে, ফজরের নামাজের আজান হওয়ার আগে এবং সবাই ঘুম থেকে জাগার আগে তুই তাড়াতাড়ি একদম তোর শোবার ঘরের পিছনে যা এবং সেখানকার মাটি কিছুটা খুঁড়ে ফেল। আর ওই মাটিটা খুঁড়ে সেখানে যেটা পাবি সেটাই হলো তোর উদারতার পুরস্কার। তবে হ্যাঁ, তুই স্বপ্নের কথা বা তোর পাওয়া ওই পুরস্কারের কথা তোর ওই 2 ছেলে ছাড়া ভুলেও কাউকে বলবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই স্বপ্নটা দেখার পরেই তার ঘুমটা ভেঙে গেল। আর তারপরেই তিনি তার বিছানা থেকে উঠে একটা কোদাল নিয়ে সোজা তার শোবার ঘরের পিছনে চলে গেলেন এবং স্বপ্নের মধ্যে তাকে যেখানে মাটি খুঁড়তে বলেছিল সেখানে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। আর একটানা বেশ কিছুক্ষণ ধরে মাটি খোঁড়ার পরেই তিনি সেখানে মুখ লাল কাপড় দিয়ে বাঁধা অবস্থায় অনেক বড় একটা পিতলের কলস খুঁজে পেলেন। আর তারপরে তিনি আর এক মুহূর্ত দেরি না করে ওই কলসটা ওখান থেকে উঠিয়ে সোজা বাসায় নিয়ে চলে আসলেন। আর তারপরে তিনি যখন ওই কলসটার মুখ থেকে সেই লাল কাপড়টা সরালেন, তখন তিনি যেই দৃশ্যটা দেখতে পেলেন ওটা দেখে তিনি একেবারেই অবাক হয়ে গেলেন। কারণ তিনি ওই পিতলের কলসটার মুখ থেকে সেই লাল কাপড়টা সরানোর পরেই দেখতে পেলেন ওটা পুরোটা সোনার মোহরে ভর্তি। আর তারপরেই তিনি তার 2 ছেলেকে নিজের কাছে ডাকলেন এবং গোপনীয়তা রক্ষা করার শর্তে তাদের কাছে সম্পূর্ণ ঘটনাটাই একেবারে প্রথম থেকে খুলে বললেন। আর তারপরেই ওই ধনী কৃষকটা আগের থেকেও আরো অনেক বেশি ধনী হয়ে গেলেন। আর তিনি এতটাই ধনী হয়ে গিয়েছিলেন যে তিনি তার আশেপাশের বড় বড় 2টা অঞ্চল সমস্ত জমিগুলোই একেবারে কিনে ফেলেছিলেন। আর তারপরেই তিনি তার 2 ছেলেকে সেই 2টা আলাদা আলাদা অঞ্চলের জমিদার হিসেবে ঘোষণা করলেন এবং তারা সেখানে নিজেদের রাজ্য স্থাপন করলেন। কিন্তু একটা কথা বেশ আশ্চর্যজনক হলেও সত্যি, আর সেটা হলো ওই ধনী কৃষকটির সাথে এই ঘটনাটা ঘটার মাত্র অল্প কিছুদিন পরেই হঠাৎ করে কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে ওই ধনী কৃষকটি মারা যান। আর তারপরে সেই ধনী কৃষকের ছেলেরা তাদের এলাকায় ভালো একজন হুজুরের কাছে গিয়ে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি একেবারে প্রথম থেকে সেই হুজুরকে খুলে বললেন এবং তাদের বাবার
এভাবে হঠাৎ মারা যাওয়ার মূল কারণটা জিজ্ঞেস করলেন। আর তাদের মুখ থেকে সমস্ত ঘটনাটা শোনার পর সেই হুজুর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো বাবা, আমার ধারণা তোমার বাবা দুইটা কারণে মারা যেতে পারে। প্রথম কারণ, তিনি হয়তো মনের ভুলে এই ঘটনার কথা কখনো কাউকে বলে দিয়েছিলেন। আর যেহেতু এই ঘটনার কথা কাউকে বলা তার নিষেধ ছিল, আর সেই নিষেধ অমান্য করার কারণেই হয়তো তার এই পরিণতি হয়েছে। আর দ্বিতীয় কারণ, অনেক সময় স্বপ্নে পাওয়া এই ধরনের জিনিসগুলো গ্রহণ করলে যে গ্রহণ করে তাকে বা তার পরিবারের অন্য কোনো সদস্যকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আর তাই এই ধরনের জিনিসগুলো গ্রহণ না করাটাই উত্তম। আর প্রিয় শ্রোতাবৃন্দ, ওই ধনী কৃষকটির মৃত্যুর অল্প কিছুদিন পরেই তার দুই ছেলে যখন দুটি আলাদা অঞ্চলে রাজত্ব শুরু করলেন, তখন তার বড় ছেলেটি তার রাজ্যের প্রজাদের জন্য বিভিন্ন ধরনের ভালো কাজ করার মাধ্যমে প্রজাদের কাছে প্রিয়পাত্র এবং বেশ ভালো একজন রাজা হয়ে উঠলেন। আর তার ছোট ছেলেটি তার রাজ্যবাসীর কাছে মোটেও ভালো রাজা হয়ে উঠতে পারেননি, কারণ তিনি খাজনা আদায়ের নামে মাঝে মাঝেই তার রাজ্যবাসীদের ওপর বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচার করতেন। আর শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি আরও অনেক ধরনের কাজে লিপ্ত ছিলেন। আর এসব অন্যায় কাজ করতে করতে হঠাৎ করেই তিনি এমন একটা অন্যায় করে বসলেন, যেটার কারণে তিনি তার রাজ্যবাসীর মন থেকে একেবারে উঠে গিয়েছিলেন। আর তার সেই অন্যায় কাজটা হলো, তিনি হঠাৎ করে একদিন সকালবেলায় তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন যে তার রাজ্যের মধ্যে কোনো ছেলে যখন বিয়ে করবে এবং তাদের বিয়ে করার সেই নতুন বউকে তার প্রাসাদের সামনে দিয়ে নিয়ে যাবে, তখন এক রাতের জন্য সেই নতুন বউকে তার কাছে রেখে যেতে হবে। আর তিনি সেই পুরো রাতটাই ওই নতুন বউয়ের সাথে কাটাবেন। আর যেই ছেলে তার এই নিয়মটা অমান্য করবে, তাকে বিয়ের পরের দিন সকালে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। তার সেই নতুন বউকে একেবারে জন্মের মতো বিধবা করে দেওয়া হবে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, ওই ধনী কৃষকের ছোট ছেলেটি তার রাজ্যের মধ্যে এই নিয়মটা চালু করার পর তার প্রজারা এক প্রকার বাধ্য হয়ে এবং প্রাণ হারানোর ভয়েই তার এই নিয়মটা যথাযথভাবে মেনে চলতে লাগলো। কিন্তু তার সাথে রাত কাটানোর পর অনেক নতুন বউই এই সীমাহীন অপমানের ভার বহন করতে না পেরে ভোর হওয়ার আগেই ওই জমিদার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করত। আর এভাবে একটানা বেশ কিছু বছর চলার পর তার রাজ্যের সকল প্রজারা তার উপরে অতিষ্ঠ হয়ে এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি গোপন সভার আয়োজন করেন। আর সেই সভাতে প্রজাপতি অর্থাৎ প্রজাদের সবচেয়ে বড় নেতা ওখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখুন বন্ধুগণ, আমরা বিদ্রোহ করে বা শরীরের বল প্রয়োগ করে কখনো এই জমিদারের সাথে পেরে উঠব না, কারণ তার অনেক সৈন্য সামর্থ্য এবং লাঠিয়াল বাহিনী আছে। আর তাই তাকে একটু অন্যভাবে শিক্ষা দিতে হবে। আর তারপরে ওখানে উপস্থিত অন্য প্রজারা সেই প্রজাপতিকে উদ্দেশ্য করে বলে, প্রজাপতি মশাই, এখন তাহলে উপায়টা কি? আর তারপরে সেই প্রজাপতি ওখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে উত্তর দিলেন, আমার পরিচিত খুব শক্তিশালী এবং ভালো একজন তান্ত্রিক আছেন। আর তাই আমি এখন ভাবছি সেই তান্ত্রিকের দ্বারা কালো জাদু করে এই জমিদার মশাইকে একেবারে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আর যেহেতু তিনি এখনো কোনো বিয়ে শাদী করেননি, আর তাই এই কাজটা করতে বেশ সহজই হবে। আর আমার যতদূর মনে পড়ে, তিনি যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন ঠিক ততদিনই আমাদের ওপর এভাবে অন্যায় অত্যাচার করে যাবেন। আর তাই এটা করলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। তা আপনারা এখন কি বলেন? আপনারা সকলে আমার এই প্রস্তাবে রাজি আছেন তো? আর তারপরে ওখানে উপস্থিত সকলেই প্রজাপতির এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং সকলে মিলে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
আর তার পরের দিন সকলেই সেই প্রজাপতি এবং তার সাথে আরো 2-3 জন সেই তান্ত্রিকের কাছে চলে গেলেন। আর তারপরে তারা সেই তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছুই খুলে বললেন এবং তাদের সবাইকে এই ভয়ঙ্কর সমস্যা থেকে একেবারে মুক্তি দেওয়ার জন্য বেশ অনুরোধও জানালেন। আর তারপরে সেই তান্ত্রিক তাদের মুখ থেকে সবকিছু শোনার পর তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, তোরা এখন চলে যা, যার যার মতো বাসায় চলে যা এবং আগামীকাল সকালে আবার আমার এখানে চলে আসিস। তারপরে দেখি আমি তোদের জন্য কত দূর কি করতে পারি। আর তারপরে ওখানে উপস্থিত সকলেই তান্ত্রিকের ওখান থেকে যে যার বাসায় চলে গেলেন। আর তারপরে পরের দিন সকালে তারা যখন আবার সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গেলেন, তখন সেই তান্ত্রিক তাদের হাতে এক হাঁড়ি মিষ্টি ধরিয়ে দিয়ে বললেন, যা বৎস, তোদের তেমন বেশি কিছু করতে হবে না। তোরা শুধু একটু ছলে বলে কৌশলে এখান থেকে কমপক্ষে একটা মিষ্টি হলেও তোদের ওই জমিদার মশাইকে খাইয়ে দে। আশা করি তাতেই তোদের কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, এই মিষ্টির মাধ্যমে করা কালো জাদুটা শুধু তোদের ওই অত্যাচারী জমিদার ছাড়া আর কারো উপরই কাজ করবে না। আর তারপরে ওখানে উপস্থিত সকলেই তান্ত্রিকের দেওয়া সেই মিষ্টির হাঁড়িটা নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর তারপরে তারা সেই জমিদার বাড়িতে পৌঁছানোর পর যখন সেই মিষ্টি ভর্তি হাঁড়িটা তাদের সেই জমিদার মশাইয়ের হাতে দিল এবং সেখান থেকে একটি মিষ্টি নিয়ে তাকে খেতে বলল, তখন তাদের সেই জমিদার মশাই হঠাৎ করেই তাকে এভাবে মিষ্টি দেওয়ার কারণটা তাদের কাছে জিজ্ঞেস করলেন। আর তারপরে সেখানে উপস্থিত সকলে মিলে সেই জমিদারকে উত্তর দিল, জমিদার মশাই, তেমন কিছু না। আসলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সকলের ফসলই এবার বেশ ভালো হয়েছে। তো আর তাই সেই খুশিতে আপনাকে একটু মিষ্টিমুখ করাতে এসেছি। আর তারপরে তাদের মুখ থেকে সব কথা শোনার পর তাদের সেই জমিদার মশাই বেশ খুশি হয়ে গেলেন এবং তখনই সেখান থেকে কয়েকটি মিষ্টি নিয়ে খেতে শুরু করলেন। আর প্রিয় শ্রোতা বন্ধু, প্রজাদের দেওয়া ওই মিষ্টিগুলো খাওয়ার মাত্র অল্প কিছুদিন পর থেকেই ওই জমিদার মশাইয়ের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর তার সেই সমস্যাগুলো হলো, হঠাৎ করেই তিনি দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিলেন। এর পাশাপাশি হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে তিনি তেমন কোনো কিছুই খেতে পারতেন না। আর মাঝে মাঝে জোর করে কোনো কিছু খেলেও সেটা আবার খাওয়ার মাত্রই অল্প কিছুক্ষণ পরেই বমি হয়ে বের হয়ে যেত। আর এছাড়াও তিনি মাঝে মাঝে ঘুমের মধ্যে কি যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে বিকট একটা চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠতেন। আর তারপরে তার ওই চিৎকারটা শুনে তার ব্যক্তিগত দেহরক্ষী যখন তার কাছে ছুটে আসতেন এবং তাকে ওভাবে চিৎকার করার কারণটা জিজ্ঞেস করতেন, তখন তিনি বেশ ভয়ে ভয়ে তার ওই দেহরক্ষীকে বলতেন যে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে আমি এতদিন ধরে যাদের অধিকার থেকে বঞ্চিত করেছি তারা স্বপ্নের মধ্যে আমার কাছে এসে তাদের অধিকার ফেরত চাচ্ছে। আর শুধু এটাই নয়, এর পাশাপাশি যেসব নতুন বউদের ইজ্জত হানি করেছি এবং যারা ইজ্জত হারা হয়ে সে সময় আত্মহত্যা করেছিল তারাও আমার কাছে এসে তাদের ইজ্জত ফেরত চাচ্ছে। আর তারপরে এভাবে বেশ একটানা কিছুদিন চলার পর ওই জমিদারের শরীরের অবস্থা আবারও খারাপ হয়ে যায়। তখন পরামর্শদাতার পরামর্শে সেই জমিদার খুব ভালো একজন তান্ত্রিকের কাছে চলে গেলেন। আর তারপরে সেই তান্ত্রিক তাকে দেখার পরেই তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমাকে ক্ষমা করুন জমিদার মশাই, আমি আপনার জন্য তেমন কিছুই করতে পারবো না, কারণ আপনাকে খুব খারাপভাবে এবং খাবারের মাধ্যমে কালো জাদু করা হয়েছে, যেটার প্রতিকার করা কখনোই সম্ভব না। আর তাই আমাকে চরম দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আপনার হাতে আর বেশি দিন সময় নেই। আর তাই আপনি এখন আপনার বাসায় চলে যেতে পারেন। আর তারপরে সেই জমিদার বেশ দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে সেই তান্ত্রিকের ওখান থেকে নিজের বাড়িতে চলে আসলেন।
আর তার ঠিক অল্প কিছুদিন পরেই একদিন সকালে সেই জমিদারের মাথাবিহীন মৃতদেহটা তার শোয়ার ঘরের ভেতরে পাওয়া যায়। আর তারপরে সেই জমিদারের সকল প্রজারা মিলে তাদের সেই প্রজাপতিকে নিজেদের নতুন রাজা বা জমিদার হিসেবে ঘোষণা করেন। আর তারপরেই সেই রাজ্যের সবাই বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর প্রিয় শ্রোতাবৃন্দ, এই বলে আমার দাদি এই ঘটনাটা শেষ করেছিলেন। আর প্রিয় ইমরান ভাই, এই বলে আমার সেই ছোট্ট ভাই তন্ময় তার এই ঘটনাটা শেষ করেছিল। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সময় পেলে তা অবশ্যই লিখে পাঠাবো। আর অবশেষে দোয়া করি ভূতারটা দীর্ঘজীবী হোক এবং আরো সামনের দিকে এগিয়ে যাক নিজের আপন গতিতে। ধন্যবাদ সামিউল সাকিব ভাই এত সুন্দরভাবে ঘটনাটি আমাদেরকে লিখে দেওয়ার জন্য। সত্যি ভাই, আপনার লেখার মধ্যে অন্যরকম একটা কিছু আছে। অসাধারণ ভাই, অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখেন আপনি ঘটনাগুলো। ধন্যবাদ সামিউল সাকিব ভাই এতটা দুর্দান্ত লেভেলের ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে ঘটনায় যেই ছোট ছেলেটার কথা বলা হয়েছে, মানে যে এক সময়কার কি বলে জমিদার, আসলে এরকম মানুষগুলো সম্পর্কে সব মানুষেরই নেগেটিভ মানে ধারণাটা হবে, এটাই স্বাভাবিক। কেননা এরকম মানুষ আমরা কেউই পছন্দ করি না। তার যে পরিণতিটা হয়েছে অবশ্য এর জন্য আমরা সচরাচর দেখা যায় যে অন্য সব ঘটনা যখন কাভার করি তখন মনে হয় যে কারো যদি এরকম কালো জাদুর শিকার হয়, তখন তার যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মন কিছুটা হলেও ব্যথিত হয়। কিন্তু এই ক্ষেত্রে আমার কেমন নিজেরই মনে হচ্ছে পৈশাসিক আনন্দ লাগছে, যখন মানে কালো জাদুর মাধ্যমে ওই শয়তান লোকটাকে শেষ করে দেওয়া হয়েছে। মানে সত্যি ভাই অসাধারণ ছিল। যাক, অনেক কথাই বলে ফেললাম। once again সামিউল সাকিব ভাই, বর্ষা আক্তার আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।